আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত 3টি ক্লাসে আমরা ভাইটাল সায়েন্সের যে বেসিক যে 3টা ফাংশন আছে, টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানার চেষ্টা করব ভাইটাল সায়েন্সের ব্লাড প্রেশার সম্পর্কে। আমরা আজকে টপিকের মধ্যে প্রথমত যে জিনিসগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে যে ব্লাড প্রেশার কী, ক্লাসিফিকেশন অফ ব্লাড প্রেশার, সাইট ফর মেজারমেন্টস অফ ব্লাড প্রেশার, কোন কোন সাইটের ব্লাড প্রেশারটা মাপা যায়, নর্মাল বিপিটা কি মোটামুটি সবাই জানি। তারপর আমরা দেখব হোয়াট ইজ হাইপারটেনশন অ্যান্ড হাইপোটেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ফ্যাক্টরস ইনক্রিজিং বিপি, যেসব ফ্যাক্টরসের জন্য ব্লাড প্রেশার ইনক্রিজ হতে পারে বা বৃদ্ধি পেতে পারে বা কমতে পারে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। ইকুইপমেন্ট ফর অ্যাসেসিং বিপি, কী কী ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি প্রয়োজন ব্লাড প্রেশার মাপার জন্য। মেজারমেন্টস অফ বিপি, ব্লাড প্রেশার মাপার পদ্ধতি আমরা জানব। করোটকফ সাউন্ড, এই সাউন্ড সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হাউ টু মেজার পালস প্রেশার অ্যান্ড মিন আর্টারিয়াল প্রেশার, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে শুরু করা যাক। যে প্রথমে আমরা শুরু করি যে ব্লাড প্রেশার এটা কী আসলে। আপনি যদি সংজ্ঞাটা দেখতে পারেন যে ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স required by the heart to pump blood from the ventricles of the heart into the arteries. এক কথা বলতে গেলে যে ব্লাড প্রেশারটা সেটাই যেটা আমাদের যে হার্ট যে পাম্প করে যেটা ব্লাড ফ্লো বা ব্লাডের ওয়েভটা তৈরি করে, এইটাই মূলত আমরা ব্লাড প্রেশার হিসেবে আমরা চিনি। হার্ট যে পাম্পটা করতেছে এবং পাম্পের ফলে ভেন্ট্রিকল পাম্পের ফলে এই ব্লাডটা যে আমাদের আর্টারিতে যাচ্ছে এবং এই আর্টারিতে যে ছড়িয়ে যাচ্ছে পরিপূর্ণ এবং যে একটা ওয়েভ সৃষ্টি করতেছে এই হার্টটা পাম্প করার কারণে, এটাই মূলত ব্লাড প্রেশার হিসাবে পরিচিত। আর ক্লাসিফিকেশন অফ ব্লাড প্রেশার আমরা মূলত জানি যে ব্লাড প্রেশার মূলত আমরা 4টা জানি। একটা সিস্টোলিক প্রেশার, যেটা হচ্ছে যখন হার্টটা পাম্প করে সর্বোচ্চ যে প্রেশারটা উঠে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। দ্য ম্যাক্সিমাম ব্লাড প্রেশার ডিউরিং কন্ট্রাকশন অফ দি ভেন্ট্রিকল কন্ট্রাকশনের ফলে সর্বোচ্চ যে প্রেশারটা উঠে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে মেজার্স দ্য প্রেশার ইন ইয়োর আর্টারিজ হোয়েন ইয়োর হার্ট রেস্টস বিটুইন বিটস, মানে একবার কন্ট্রাক্ট করছে এবং আরেকটা কন্ট্রাক্ট করার আগে কিছুটা রেস্ট নেয় হার্ট। এই হার্টের সময় আমাদের প্রেশারটা যে যতটুকু নিচে নামে বা সর্বনিম্ন যতটুকু নিচে নামে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম ব্লাড প্রেশারটা হচ্ছে সিস্টোলিক, এবং আমাদের মিনিমাম বা সর্বনিম্ন যেই প্রেশারটা থাকে যখন হার্টটা রেস্ট থাকে বা বিটের মাঝখানে যে সময়টা নেয় সেটা হচ্ছে আমার ডায়াস্টোলিক প্রেশার। মিন আর্টারিয়াল প্রেশার এক কথা যদি আমরা জানি সেটা হচ্ছে একটা অ্যাভারেজ প্রেশার। আমাদের যে আর্টারিয়াল যে প্রেশারটা আছে সেটা একটা অ্যাভারেজ প্রেশার, একটা কার্ডিয়াক সাইকেলের শেষে একটা অ্যাভারেজ প্রেশার। এটা সম্পর্কে আমরা নিচে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আর পালস প্রেশার খুবই সহজ। পালস প্রেশার হচ্ছে ডিফারেন্স সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাঝে যে ডিফারেন্স সেটাই হচ্ছে পালস প্রেশার। ওকে, সাইট ফর মেজারমেন্টস অফ ব্লাড প্রেশার, কী কী সাইটে ব্লাড প্রেশারগুলো আমরা মাপতে পারি। আমরা মূলত এখানে প্রথম পয়েন্টে লাইনটা আমি লিখেছি, দ্য মোস্ট কমন সাইট ফর ইনডাইরেক্ট ব্লাড প্রেশার মেজারমেন্ট ইজ দ্য ক্লায়েন্টস আর্ম ওভার দ্য ব্রেকিয়াল আর্টারি। আমরা ব্রেকিয়াল আর্টারি ইতিমধ্যে চিনেছি যে ব্রেকিয়াল আর্টারিটা কী। এই ব্রেকিয়াল আর্টারি হচ্ছে আমাদের আর্মে থাকে। এই আর্মের ব্রেকিয়াল আর্টারির মাধ্যমে আমরা মূলত ব্লাড প্রেশারটা মেজার করে থাকি। এখন কোনো পেশেন্টের ব্লাড প্রেশার যদি আমরা ব্রেকিয়াল আর্টারিতে না মাপতে পারি, উই ক্যান অলসো মেজার ব্লাড প্রেশার ইন আদার সাইডস ইফ দ্য ক্লায়েন্টস কন্ডিশন প্রিভেন্টস অসকালটেশন অফ দি ব্রেকিয়াল আর্টারি। সিম্পল ভাষা, যদি কোনো পেশেন্টের এমন কোনো কন্ডিশন বা কোনো ক্লায়েন্টের এমন কোনো কন্ডিশন হয় যার কারণে আমরা অসকালটেশন মানে স্টেথোস্কোপ ধরে আমরা সাউন্ডটা যদি না পাই, এই ব্রেকিয়াল আর্টারি থেকে যদি আমরা মেজার করতে না পারি, আমরা অন্যান্য পদ্ধতি বা অন্যান্য সাইটেও এই ব্লাড প্রেশারটা মাপতে পারবো। এক্সাম্পলের মধ্যে কী আছে, পোস্টেরিয়র টিবিয়াল, ডরসালিস পেডিস আর্টারি, এরকম আরও আমাদের যেসব জায়গায় আর্টারি যেগুলো আমরা ফিল করতে পারি সেগুলো মোটামুটি সব জায়গায় আমরা মাপতে পারবো। তবে এই ব্রেকিয়াল আর্টারিতে সবচেয়ে ভালো সাউন্ড পাওয়া যায়। অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো তেমনভাবে ভালো সাউন্ড পাওয়া যায় না, বিশেষ করে যেগুলা একটু মানে যেমন ডরসালিস পেডিস এসব জায়গায়, তারপর যে পোস্টেরিয়র টিবিয়াল, রেডিয়াল আর্টারি যেটা আছে, এগুলোতে আমরা ওরকমভাবে সাউন্ডটা পাওয়া যায় না। আমরা নর্মাল যে বিপি সেটা হলো আমাদের 120/80 মিলিমিটার অফ মার্কারি,
মিলিমিটার অফ মার্কারি, mmHg অর্থ মিলিমিটার অফ মার্কারি। নর্মাল বিপিটা বা নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। এখন আমরা জানবো যে হাইপার টেনশন এবং হাইপোটেনশনটা কি। হাইপার টেনশন মূলত হচ্ছে, এটা সুন্দর করে লেখা আছে, হাইপার টেনশন রেফার্স টু এ সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 120 মিলিমিটার অফ মার্কারি or 20 to 30 মিলিমিটার অফ মার্কারি মোর দেন ক্লায়েন্টস নর্মাল সিস্টোলিক প্রেশার। সিম্পল ভাষায় হাইপার টেনশন হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। আমরা ইতিমধ্যে জেনেছি সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি, আমাদের ভেন্ট্রিকল কন্ট্রাকশনের ফলে আমাদের সর্বোচ্চ যে একটা প্রেশার পাওয়া যায় সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটা হচ্ছে 120। এখন 120-এর যদি বেশি কারো হয় বা 120 থেকেও 20 বা 30-এর মতো যদি কোনো ক্লায়েন্টের নর্মাল সিস্টোলিক প্রেশার থেকে বেশি হয়, সেটা মূলত আমরা হাইপার টেনশন হিসেবে জানতে পারবো। এটার অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক ধাপ আছে, হাইপার টেনশন 1, হাইপার টেনশন 2। তো আমাদের এখন আপাতত দরকার নেই, আমরা হাইপার টেনশন সম্পর্কে জানলে আমাদের জন্য যথেষ্ট। এবং এখন দেখা যায় আমরা হাইপোটেনশনটা কি। হাইপোটেনশন refers to a systolic blood pressure less than 90 millimeter of mercury or 20 to 30 millimeter of mercury below client's normal systolic pressure। সেটার উল্টো হাইপোটেনশন মানে হচ্ছে আমাদের সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা থাকে সেটা 90-এর কম অথবা 90 থেকেও 20 বা 30 বা নর্মাল যে সিস্টোলিক প্রেশারটা থাকে একটা ক্লায়েন্টের বা পেশেন্টের তার থেকে 20 বা 30 কম পাওয়া যেতে পারে, এটা হচ্ছে হাইপোটেনশন। এখন আমরা দেখব যে কি কি ফ্যাক্টরস আমাদের ব্লাড প্রেশারকে এফেক্ট করে। এজ, বয়স বাড়ার সাথে সাথে অনেকের এই ব্লাড প্রেশারটা বৃদ্ধি হতে পারে। এক্সারসাইজ যারা করে, যখন এক্সারসাইজ করি আমরা তখন যদি তাৎক্ষণিক যদি কারো ব্লাড প্রেশার আমরা মাপি তখন আমরা দেখব তার ব্লাড প্রেশার নর্মাল থেকে বেশি। স্ট্রেস, কেউ যদি অতিরিক্ত চিন্তা করে তখন আমরা দেখব তার ব্লাড প্রেশারটা বেশি আসবে। অবেসিটি, যারা একটু অবেসিটি বা স্বাস্থ্যবান তাদেরও ব্লাড প্রেশারটা বেশি আসে। সেক্সের মধ্যে আমরা জানি যে যারা পুরুষ বা মেল তাদের ব্লাড প্রেশার নর্মালি ফিমেলদের থেকে একটু বেশি থাকে। মেডিকেশনস, সার্টেন কিছু মেডিকেশনসের কারণে ব্লাড প্রেশার ফল করতে পারে, আবার ব্লাড প্রেশার বেড়েও যেতে পারে। হ্যামোরেজ, যদি কারো ব্লিডিং হয়, অতিরিক্ত ব্লিডিংয়ের ফলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। লো হেমাটোক্রিট বলতে এখানে বোঝানো হয়েছে যে লো নাম্বার অফ রেড ব্লাড সেল, যেটাকে আমরা অ্যানিমিয়া নামেও চিনি। লো নাম্বার অফ রেড ব্লাড সেল যদি কারো থাকে বা অ্যানিমিয়া যদি কারো থাকে বা লো হেমাটোক্রিট যদি কারো থাকে, এই ক্ষেত্রেও তার ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। এক্সটার্নাল হিট বলতে আমরা গ্রীষ্মকালে খুবই জনপ্রিয়ভাবে জানি যে হিটস্ট্রোক করে, জনগণ হিটস্ট্রোক করে। এক্সটার্নাল হিটের কারণে আমাদের বডি টেম্পারেচার খুবই হাই হয়ে যায়, এর ফলে আমাদের ব্লাড প্রেশারটা খুবই লো হয়ে যায়। বা বলতে পারি আমরা হিটস্ট্রোকের কারণে বা এক্সটার্নাল হিটের কারণে ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। এক্সপোজার টু কোল্ড, ঠান্ডা কোনো পরিবেশে যদি আমরা বেশিক্ষণ থাকি সেখানে আমাদের যে ভেসেলগুলো আছে সেগুলো কনস্ট্রিকশন হয়ে যায়, অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেল আছে সেগুলো ন্যারো বা চিকন হয়ে যাওয়া শুরু করে। এখন এই ন্যারো বা চিকন রাস্তাতে আমরা জানি যে যখন ব্লাডটা ফ্লো করার চেষ্টা করে তখন হার্টটা বেশি প্রেশার দেয়, যার কারণে আমাদের ব্লাড প্রেশারটা ঠান্ডার মধ্যে বেশি থাকে। ডিজিজ প্রসেস, অনেক ডিজিজ প্রসেসের কারণে আমাদের ব্লাড প্রেশার আপ ডাউন করতে পারে। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরস যেগুলো ব্লাড প্রেশারকে এফেক্ট করে। এখন আমরা দেখব যে কী কী ইকুইপমেন্ট বা কী কী সরঞ্জামাদি দরকার আমাদের ব্লাড প্রেশারটি মেজার করতে। আমরা প্রথমত আমাদের একটি লাগবে স্টেথোস্কোপ এবং লাগবে সিগমো ম্যানোমিটার, এই দুটোই মেন। এগুলো ম্যানুয়ালের জন্য, ম্যানুয়াল বা আমরা যেগুলো নর্মালি করে থাকি, যেভাবে আমরা নর্মালি নার্সরা যেভাবে আমরা ব্লাড প্রেশার মেপে থাকি। এখন বর্তমানে ইলেকট্রনিক আর ডিজিটাল ডিভাইসও বেরিয়েছে। এবং অ্যালকোহল কটন সোয়াব এই জন্য লাগবে যাতে ওই হাতটাকে আমরা আগে একটু পরিষ্কার করে নিতে পারি বা জীবাণুমুক্ত করে নিতে পারি এই ব্লাড প্রেশারটা মাপার আগে। মেজারমেন্টস অফ ব্লাড প্রেশার, এই যে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যে আমরা যখন একটা পেশেন্টের ব্লাড প্রেশার মাপতে যাব তখন আমরা বলবো যে ডু নট টক বিটুইন মেজারমেন্টের সময় পেশেন্টকে আমরা কথা বলতে দিব না। এবং তার যে হাতটা আছে সে যে হাতটা আমরা তার ব্লাড প্রেশারটা মাপবো সেটা তার হার্ট লেভেল সমপরিমাণ সাপোর্টে রাখার জন্য বলবো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আরেকটা ছবি আছে নিচে, আমরা একটু লক্ষ্য করলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে এখানে বলা আছে যে সিট আপরাইট ইন এ চেয়ার, একটা চেয়ারে বসাতে হবে
কাফ রাইট অ্যাবভ এলবো আর বেয়ার আর্ম, আমাদের যে আর্ম আছে তাই আর্ম থেকে কিছুটা উপরে বা 2 আঙ্গুল আপনি উপরে আপনি কাফটা বাঁধতে পারবেন। তারপর বলো যে আর্ম রেস্টিং অ্যাট হার্ট লেভেল, এই যেখানে কথাটা লেখা আছে মানে আমাদের হৃৎপিণ্ড যেটুকু ওই অবস্থানে থাকে সেটুকু অবস্থানে আমাদের হাত রাখার চেষ্টা করব, এটাই মানে আমাদের একটু খেয়াল রাখতে হবে এগুলো। এবং আমরা এটা মাপার সময় আমরা একটা সাউন্ড শুনে আমরা বিশেষ করে এই ব্লাড প্রেশারটা আমরা মেপে থাকি একটা সাউন্ড শোনার মাধ্যমে, যে সাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিস্টোলিক প্রেশারটা কত, ডায়াস্টোলিক প্রেশারটা কত, মিন প্রেশারটা কত, এগুলো আমরা বুঝতে পারি। তো আমরা দেখি সাউন্ডটা কি, সাউন্ডটা হচ্ছে করটকফ সাউন্ড। এটা হলো মূলত যে সাউন্ডটা আমরা শোনার মাধ্যমে আমরা ব্লাড প্রেশারটা মেপে থাকি। আমরা মূলত ব্লাড প্রেশার প্রত্যেকেই মাপতে পারি, আমরা ওরকম ডিটেলসে জানি না। ব্লাড প্রেশারটা আমরা ম্যানুয়ালি কলেজ থেকে সবাই শিখেছি। তো আমরা যে সাউন্ডটা শুনছি সেটা হচ্ছে করটকফ সাউন্ড। এখানে দেখেন বলা আছে দ্য করটকফ সাউন্ড আর মেইনলি ইউজড টু ডিটেক্ট দ্য ভ্যালুস অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ওই তো আমরা যে কথাটা বললাম যে করটকফ সাউন্ডের মাধ্যমে আমরা মূলত সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা এই দুটো ডিটেক্ট করতে পারি। দ্য সাউন্ডস অ্যাপিয়ার হোয়েন কাপ প্রেশারস অ্যান্ড বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই সাউন্ডটা তখনই হয় যখন কাপ প্রেশার করে, প্রেশারটা আমরা শুনতে পাই কখন, যখন কাপের প্রেশারটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মাঝখানে আমরা থাকে তখন আমরা এই সাউন্ডটা শুনতে পাই। আমরা এই যে যখন এয়ার দেওয়ার পরে যখন আমাদের এটা ফুলে ওঠে তখন আমরা আস্তে আস্তে আবার যে বাতাস ছাড়তে থাকি, এবং বাতাস ছাড়ার সময় যখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যবর্তী সময়টা আছে তখন আমরা স্টেথোস্কোপের মাধ্যমে সেই করটকফ সাউন্ডটা আমরা শুনতে পাই। এটা মূলত বলা হয়েছে। এবং এই করটকফ সাউন্ডের 5টা ফেজ আছে, এই ফেজগুলো আমরা একটু দেখি, খুবই সহজ। ফেজ 1 ইজ এ শার্প ট্যাপিং সাউন্ড অ্যান্ড ইন্ডিকেটস দি সিস্টোলিক ব্লাড প্রেশার। এখানে বলা আছে দেখেন, মানে প্রথম যেই আমরা সাউন্ডটা শুনবো সেটা হবে শার্প, খুবই তীক্ষ্ণ ট্যাপিং সাউন্ড। সেকেন্ডলি বলা হচ্ছে ফেজ 2 ইজ এ সুইচিং সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড ফ্লো, মানে ব্লাড ফ্লোয়ের সাথে আমরা সাউন্ড শুনতে পারবো। ফেজ 3তে বলা হচ্ছে ট্রানজিশন টু এ সফটওয়্যার থাম্প, মানে ওই যে ট্যাপিং যে সাউন্ড আমরা শুনছিলাম শার্প ট্যাপিং সাউন্ড, তারপর সুইচিং সাউন্ড, মানে এখন একটু সাউন্ডটা একটু নরম হয়ে যাবে। ফেজ 4-এ আমরা দেখব যে সাউন্ডটা আরও মৃদু হয়ে গেছে। ফেজ 4 ইজ এ থাম্প দ্যাট বিকামস মাফলড, মানে সাউন্ডটা আরও মৃদু হয়ে যাবে। এবং লাস্টলি দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ ডিটারমাইন্ড হোয়েন অল সাউন্ড সিজেস অ্যাট ফেজ 5, মানে স্টেজ 5 বা ফেজ 5-এ পরিপূর্ণ সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। এই যে ফার্স্টটা ফেজ থাকে, এই যে ফার্স্টটা ফেজে আমরা এই যে প্রথম যে ট্যাপিং সাউন্ডটা শুনতে পাই এটাই হচ্ছে আমাদের সিস্টোলিক, এবং লাস্টে যে সাউন্ড সিজেস হয় এটা আমাদের ডায়াস্টোলিক। এই মূলত আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিকটা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপরে জানতে পারছিলাম যে পালস প্রেশার এবং মিন আর্টারি প্রেশার সম্পর্কে আমরা নিচে আলোচনা করব। তো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে একটা ব্যক্তির 120/80 হচ্ছে তার এই ব্লাড প্রেশার মিলিমিটার অফ মার্কারি, 120 যেখানে সিস্টোলিক এবং 80 হচ্ছে ডায়াস্টোলিক। এখানে ক্যালকুলেট মিন আর্টারিয়াল প্রেশারটা করা হচ্ছে। তো আমরা পালস প্রেশারটা যদি একটু দেখি, যে পালস প্রেশারটা এখানে হচ্ছে 120 বিয়োগ 80, সুতরাং সমান 40 মিলিমিটার অফ মার্কারি। এটা আমাদের পালস প্রেশার। আমরা উপরে জেনেছি যে দুটো সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের ডিফারেন্সটাই মূলত পালস প্রেশার, এটাই যেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং মিন আর্টারিয়াল প্রেশার, এখানে দেখেন সূত্রটা যদি আপনারা একটু খেয়াল করেন যে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার, 1/3 অফ পালস প্রেশার। আপনারা যদি একটু চিন্তা করেন, আমরা নর্মালি অ্যাভারেজ কীভাবে করে আমরা জানি যে এই দুটা নেওয়ার পরে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবে, এটা আমরা মূলত ওই গড় বা অ্যাভারেজ আমরা জানি, কিন্তু আসলে এখানে এটা হবে না। কেন হবে না আমরা যদি একটু চিন্তা করি, যে মনে করেন একটা গ্রাফ মনে করলাম আমরা যদি দেখি যে এটা যদি হয় সিস্টোলিক, এটা যদি হয় ডায়াস্টোলিক, এবং এদের দুটোর ডিফারেন্স যদি হয় 40, এটা হলো তাহলে আমার পালস প্রেশার। তাহলে আপনি যদি একটু খেয়াল করেন যে আমার যে সিস্টোলিক আছে, সিস্টোলিক থেকে আমার ডায়াস্টোলিকের সময়টা বেশি। এই যে আমার যে পুরোটা যে সময়, এই যে আমার পুরো সময়টা যাচ্ছে আমার ডায়াস্টোলিকের ক্ষেত্রে, বা ডায়াস্টোলিকের সবসময় বেশি সময়টা আমার ডায়াস্টোলিকেই থাকতেছে, এবং এর অর্ধেক হচ্ছে 40। এবং এরও যদি আমরা নিচে দেখি তাহলে যেখানে আমার এখানে 0, কিন্তু একটা মানুষের প্রেশার তো কখনোই 0 হবে না।
তার সর্বনিম্ন 60 থেকে আমরা জানি যে 60 থেকে 100 পর্যন্ত তার ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে আপনার 100 পর্যন্ত আমরা জানি নর্মাল রেঞ্জ। তো এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের যে এই পালস প্রেশারটা আছে এই যে 40, এই পালস প্রেশারটা তো শুধু ডায়াস্টোলিকের সাথে না, এটা এই দুটোর বিয়োগ ফলেই হচ্ছে আমাদের এই পালস প্রেশারটা এসেছে। সুতরাং আমাদের যে সূত্রটা পড়েছে সূত্রের মধ্যে করতে হবে কি আমাদের পালস প্রেশারটা 3 ভাগের 1 ভাগ আমাদের ডায়াস্টোলিক প্রেশারের সাথে যোগ হবে। এটা মূলত আমাদের সূত্র যে আমাদের যে এই যে গ্রাফটা গেলাম এখানে আমাদের সিস্টোলিক, এখানে আমাদের ডায়াস্টোলিক এবং আমাদের যে এই যে আমাদের পালস প্রেশারটা যে আছে এইটা মূলত 3 ভাগ হবে। 3 ভাগ হওয়ার পরে 1 2 3 এই 3 ভাগের 1 ভাগ এই আমার যেই ডায়াস্টোলিক আছে এটার সাথে আমার যোগ হবে। এটাই মূলত সূত্রটা। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই এই মিন আর্টেরিয়াল প্রেশারটা আমরা বের করতে পারবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 যোগ 1/3 গুণন 40 হচ্ছে পালস প্রেশার, যেটাকে 3 দ্বারা ভাগ করলে 13.3 93 মিলিমিটার অফ মার্কারি, এটা আমার অ্যান্সার আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে সো দ্য মিন আর্টেরিয়াল প্রেশার ফর দিস ইন্ডিভিজুয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি 93.3 মিলিমিটার অফ মার্কারি, যাওয়া যেটাকে আমরা 95 আমরা বলতে পারি যে 95-এর কাছাকাছি আর কি। সুতরাং এভাবে আমাদের যেই মিন আর্টেরিয়াল প্রেশার বা মিন প্রেশার আছে সেটা নির্ণয় করতে হয়। সুতরাং আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।